উজান যখন পুকুর পাড়ের ঘাটে গিয়ে দাঁড়ালো, এক দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই তার মনে হলো পিছনে ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে সজোরে পিছন ফিরে তাকালো, দেখলো মৌ ঠিক চুরির মতো পা টিপে টিপে তার পিছু পিছু এত দূর চলে এসেছে। তাকে ওভাবে দেখিয়ে উজান নিজের জায়গায় স্থবির হয়ে গেল। সে নিজের দুই হাত বুকের উপর আড়াআড়িভাবে বেঁধে জোড়া ভুল কুঁচি অত্যন্ত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, প্রবলেম কি তোমার? মাঝরাতে এভাবে চোরের মতো আমার পিছু পিছু আসার মানে কি? একটু আগে মাত্র আছাড় খেয়ে ব্যথা পেয়েও তোমার কি একটু শিক্ষা হয়নি? মৌ ধীর পায়ে হেঁটে এসে উজানের একদম সামনে দাঁড়ালো। সে নিজের পায়ের আঙুলের ওপর ভর দিয়ে একটু উঁচু হয়ে উজানের মুখের কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। তারপর এক গাল হাসি ফুটিয়ে আওড়ালো, ওহ, আমার দুলহা যান, যেখানে ওনার এই পুচকে বউটাও ঠিক ওনার পিছু পিছু সেখানে আসবে। ফাজলামো করো পিচ্ছি। যাব না, কি করবেন আপনি শুনি। আমার মাথাটা অলরেডি গরম হয়ে আছে, দয়া করে আমার রাগটা আর বাড়িও না। যাও এখান থেকে। তোমার এই সারাদিনের যন্ত্রণা আর পাগলামি আমি আর নিতে পারছি না। উজান কথাটি কিছুটা চড়া সুরে বলতেই মৌয়ের মুখের সেই চপল হাসিটা এক নিমেষে মিলিয়ে গেল। সে অত্যন্ত করুণ ও অসহায় চোখে উজানের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করল, আমি কি আপনাকে শুধু সারাদিন যন্ত্রণাই দেই? আপনাকে একটু ভালোবাসি না? মৌয়ের ওই বুক ভাঙা অসহায় স্বরের আকুল প্রশ্নটা উজানের কানে কোনো এক তীব্র বজ্রপাতের মতো গিয়ে বাজতে লাগল। সে খুব ভালো করে টের পাচ্ছে তার এই রুক্ষ আর কঠিন কথায় মেয়েটা বড্ড বেশি কষ্ট পেয়েছে। কিন্তু উজানের নিজেরও তো আজ কিছু করার নেই। যে মেয়েটাকে সে নিজের মনের ভেতর থেকে ভালোবাসতে পারছে না, যাকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে এখনো মেনে নিতে পারছে না, তাকে মিছে মায়ার জালে জড়িয়ে নিজের দিকে টেনে এনে ভবিষ্যতে আরও গভীর কোনো আঘাত দিতে চায় না সে। আর ঠিক সেই কারণেই সে মৌয়ের সাথে সবসময় এমন রুড আর রুক্ষ বিহেভিয়ার করে। কিন্তু এই অবুঝ মেয়েটা তো সেই গভীর সমীকরণ বোঝে না। উজান নিজের মনের সমস্ত আবেগ পাথর চাপা দিয়ে মৌয়ের ছলো ছলো চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শীতল ও দৃঢ় গলায় বলে উঠল, কিন্তু আমার তোমার এই সস্তা ভালোবাসার বিন্দুমাত্র প্রয়োজন নেই। উজান চৌধুরী লাইফে আজ শুধু তুমি কেন, কোনো নারীর কোনো জায়গার প্রয়োজন নেই। এই উজান চৌধুরী নিজের অতীতে একাই বাঁচতে শিখেছে আর চিরকাল একাই বাঁচতে পারে। আমি এই ভালোবাসা শব্দটাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি। এই এক কারো ভালোবাসার দরকার। আমি এই ভালোবাসা শব্দটাই আমার পুরো লাইফটা তছঞ্ছ করে ধ্বংস করে দিয়েছিল। আমি আমার জীবনে আর দ্বিতীয়বার একই ধ্বংসলীলা দেখতে চাই না। সো প্লিজ আমাকে আমার মতো একটু একা থাকতে দাও। আমি তোমায় রিকোয়েস্ট করছি। উজানের মুখ থেকে ঘৃণা আর একলা থাকার ওই নিষ্ঠুর দাবি শোনা মাত্রই মৌয়ের চোখের বাঁধ ভেঙে গেল। তার দু চোখ বেয়ে অজস্র অশ্রুধারা গাল বেয়ে টপ টপ করে নিচে গড়িয়ে পড়তে লাগল। সে এক পা এগিয়ে এসে উজানের শার্টের বুকটা খামচে ধরে অত্যন্ত ব্যাকুল ও কাঁদতে কাঁদতে ডুকরে উঠল। কিন্তু আমার যে আপনাকে চাই, চাই প্রফেসর সাহেব, শুধুই আপনাকে চাই আমার এই জীবনে। আমি সারা জীবন আপনার ওই শক্ত বুকটার আলিঙ্গনে আবদ্ধ থেকে নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। আপনার এই পাথুরে মনের ভালোবাসায় আমি নিজেকে রাঙাতে চাই। এই মৌ চৌধুরী নামটা শুধুমাত্র উজান চৌধুরী নামক মানুষটাতে পরিপূর্ণ হতে চায়। আমি আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না। কথাগুলো বলতে বলতে মৌ কান্নায় ভেঙে পড়ল। সে যে এই নিষ্ঠুর মানুষটার একটুখানি ভালোবাসার জন্য বড্ড বেশি কাঙাল। তাকে ঘিরেই তো সে নিজের জীবনের সবটুকু সুন্দর স্বপ্ন বুনে ফেলেছে, একটা সুখের সংসার গড়ে তুলতে চেয়েছে। ঠিক তখনই উজান মৌয়ের খুব কাছাকাছি ঝুঁকে এলো। উজান নিজের কণ্ঠ গম্ভীর করে অত্যন্ত কর্কশ কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, তুমি নিজের মনে মনে যেটা চাও বা যে স্বপ্ন দেখছো তা উজান চৌধুরীর এই জীবনে কোনোদিনও পসিবল নয়। বিগত কয়েকটা দিন তোমার সাথে আমি একটু যে স্বপ্ন দেখছো তা আমি একটু ভালো বিহেভিয়ার করেছি বা চকোলেট এনে দিয়েছি। মানে এই নয় যে আমার এই শক্ত মনে তোমার জন্য কোনো গভীর ফিলিংসে বা ভালোবাসা কাজ করে। ওটা শুধুমাত্র আমার দায়িত্ববোধ ছিল, অন্য কিচ্ছু নয়। এই উজান চৌধুরী দেখিয়ে দেবে সে কোনো নারীর মায়া বা ভালোবাসা ছাড়াও চিরকাল একাই বেঁচে থাকতে পারে। শো নিজের এই মায়া দয়া করে অন্য কোথাও গিয়ে দেখাও। উজানের এই চরম শেষ বাক্যটি মৌয়ের বুকে তীরের মতো এসে বিঁধল। মৌয়ের হাত পায়ের সমস্ত শক্তি যেন নিমিষেই হারিয়ে গেল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধরফর করে উঠল। চোখ দুটো থেকে অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। সে তো নিজের মুখ ফুটে আগেই বলেছিল সে বড় অভাগী, বড্ড বেশি ভালোবাসার কাঙাল সে।
তবুও কেন প্রতিদিন এই একটি মানুষের দেওয়া কথার তীব্র আঘাতে তাকে এভাবে তিল করে পুড়তে হয়? দুনিয়ার সব কষ্ট সে মুখ বুজে সহ্য করতে পারলেও এই একটি মানুষের দেওয়া সামান্যতম অবহেলাও যে তার সহ্য ক্ষমতার বাইরে। ভীষণ ভালোবাসে সেই পাথুরে মনের মানুষটাকে। তাকে ঘিরেই তো নিজের মনের গহীনে একটা পরিপূর্ণ ঘর বাঁধার রঙিন স্বপ্ন বুনেছে সে। অনন্তকাল শুধু তাকেই ভালোবেসে যেতে চায়। কিন্তু তার এই পবিত্র স্বপ্ন কি কোনোদিনও পূর্ণ হবে না? সে কি কোনোদিনও ঠাঁই পাবে না প্রফেসর উজান চৌধুরীর হৃদয়ের মণিকোঠায়? উজান আর একটি সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের নিষ্ঠুর গন্তব্যের দিকে পা বাড়িয়ে অন্ধকারের মাঝে হারিয়ে গেল। মৌ পূর্বের ন্যায় নিথর পাথরের মতো নিষ্পন্দ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণেই এক তীব্র যন্ত্রণায় তার বুকটা মোচড় দিয়ে উঠল। যন্ত্রণার তীব্র বেগ সহ্য করতে না পেরে সে ওখানেই শক্ত মেঝের উপর লুটিয়ে পড়ল। বুকটা যেন ফেটে যাচ্ছে তার। অথচ মৌয়ের অভাবে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পরেও উজান একবারের জন্যও পেছন ফিরে তাকালো না। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল মৌ, অথচ সেই স্বপ্নের প্রাসাদ আজ এক নিমিষেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মেঝেতে বসেই চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসার দহন বুঝি এমনই ভয়ানক হয়। সে আজ বুঝতে পারছে লোকটার এই সামান্য রুক্ষ কথাতেই তার বুকটা এভাবে ভেঙে যাচ্ছে। অথচ 14 বছর আগে যখন শিরিন ওনাকে ধোঁকা দিয়েছিল, তখন ওনার ঠিক কতটা কষ্ট হয়েছিল, কতটা যন্ত্রণার পাহাড় বুকে চেপে মানুষটা আজও বেঁচে আছে। কিছুক্ষণ পর মৌ নিজের চোখের জলটুকু মুছে অত্যন্ত ক্লান্ত ও ধীর পায়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। নিস্তেজ ও অবশ শরীরটা বিছানার এক কোণে এলিয়ে দিল সে। তবে প্রতিদিনের মতো আজ আর সে উজানের ব্যবহৃত বালিশটার দিকে হাত বাড়ালো না। মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমানো সেই চিরচেনা অভ্যাসটা আজই জোর করেই চেপে রাখল। আজ থেকে সে একাই ঘুমানোর অভ্যাস করবে। কিন্তু এই কঠিন চেষ্টায় সে কতটুকু সফল হবে তা কেবল উপরওয়ালাই জানেন। যে মানুষটা তার সামান্য ছোঁয়াতেই বিরক্ত হয়, তাকে অন্তত মৌ আর নিজের থেকে যেচে জ্বালাতন করতে যাবে না। প্রায় ঘণ্টাখানেক পর উজান অত্যন্ত শান্ত পায়ে রুমে প্রবেশ করল। ভিতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত ও থমথমে শূন্যতায় সে গ্রাস করল তাকে। প্রতিদিন রুমে ঢুকলেই যে মেয়েটা প্রজাপতির মতো ডানা মিলিয়ে তার চারপাশটা মুখরিত করে রাখত, আজই বড্ড নিশ্চুপ। উজানকে একটু হার্ট করার জন্যই হয়তো আজ মৌ রুমের সব মেইন লাইট অফ করে রেখেছে। কেবল একটা ছোট্ট ডিম লাইট জ্বালানো। সেই ডিম লাইটের লাল, নীল আর সবুজ আলোর মিশ্রণে পুরো রুমটা এক মায়াবী আলো আঁধারিতে আলোকিত হয়ে আছে। উজান ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। মৌয়ের একদম পাশে বসে তার শান্ত ঘুমন্ত মুখখানির দিকে তাকিয়ে আনমনে ফিসফিসিয়ে বলে উঠল, দেখাও, আই অ্যাম রিয়েলি শরী মিসেস চৌধুরী। আপনাকে আমি হার্ড করতে চাই না, তবে আমাকে নিয়ে আপনার ঘর বাঁধার স্বপ্নও যে আমি পূরণ করতে পারবো। সারা জীবন আমি আপনাকে আগলে রাখবো, কথা দিলাম। তবে ভালোবাসতে পারবো না। উজান খেয়াল করল অতিরিক্ত কান্নার ফলে মৌয়ের চোখ মুখ একদম ফুলে লাল হয়ে আছে, এমনকি সেই পায়েও। তার বড্ড মায়া হলো। সে ড্রয়ার থেকে একটা পেন কিলার স্প্রে এনে মৌয়ের সেই ব্যথাপ্রাপ্ত পায়ে আলতো করে স্প্রে করে দিল এবং নিজের দুহাত দিয়ে পরম যত্নে মালিশ করে দিতে লাগলো। সে নিজের এই ছন্ন ছাড়া ও অভিশপ্ত জীবনে কোনো নারীকে জড়াবে না বলেই তো দীর্ঘ এতগুলো বছর নিজের মাতৃভূমিতে পা রাখেনি। কোনোদিন কোনো নারীকে আপন করতে পারবে না বলেই সে বিয়ের মতো পবিত্র শব্দটাকেও সারা জীবন এড়িয়ে চলেছে। অথচ আজ পরিবারের নেওয়া একটা ভুলের কারণে এই নিষ্পাপ পুচকে মেয়েটাকে তার পাশে এসে কতই না কষ্ট পেতে হচ্ছে। উজান মালিশ শেষ করে মৌয়ের মুখের দিকে তাকানোর জন্য যেই না একটু কাছে এগিয়ে গেল, আর ঠিক তখনই ঘুমের ঘড়ি সজোরে নিজের পা চালিয়ে উজানের বুক বরাবর এক মস্ত বড় লাথি বসিয়ে দিল মৌ। উজান সামলাতে না পেরে একদম ছিটকে বেড থেকে নিচের মেঝেতে ধপাস করে পড়ে গেল। মেঝেতে পড়ে গিয়েও কিন্তু উজান একটুও রাগ করল না, বরং নিজের বুকের উপর হাত রেখে আনমনে হেসে উঠল। এটা তো তার এই পিচ্ছি বিড়াল বাচ্চার রোজগারের কাণ্ড। ঘুমের ঘোরে প্রতিদিন রাতে তাকে বউয়ের হাতে চড় আর পায়ের লাথি খেতেই হয়। তবে কপাল ভালো যে আজ পর্যন্ত সে বিছানা থেকে নিচে পড়ে যায়নি। আজই প্রথম রেকর্ড হলো। অথচ এই অবুঝ মেয়েটা নিজেই জানে না সে গভীর ঘুমের ঘুরেও তার এই গম্ভীর প্রফেসর বটটাকে কতটা ভালোবাসায় আর অত্যাচারে জ্বালাতন করে রাখি। অবশ্য এতে উজান বিন্দু মাত্র বিরক্ত হয় না, বরং এক অদ্ভুত সুখানুভূতি তার ভিতর কাজ করে। উজান মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আবারও বিছানায় এগিয়ে গিয়ে অত্যন্ত সাবধানে মৌয়ের নরম কোমরটা নিজের শক্ত দুহাতে আঁকড়ে ধরল এবং এক হ্যাঁচকা টানে তাকে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। উজানের সেই পরিচিত ও উষ্ণ ছোঁয়া পাওয়া মাত্রই মৌ ঘুমের ঘোরেই এক তৃপ্তির নিঃশ্বাস ফেলে কোনো এক অবুঝ পাখির বাচ্চার মতো উজানের বুকের ভিতর নিজের পরম সুখ খুঁজে নিয়ে শান্ত হয়ে গেল। পরের দিন সকাল। উজান নিজের কালো বাইকটা নিয়ে যেই না ভার্সিটির মেন গেট দিয়ে ভিতরে ঢুকলো,
অমনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে লেডি টিচাররা পর্যন্ত সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আড়াল থেকে উজানের এই রাজকীয় এন্ট্রি আর মেয়েদের ওই হাঁ করে তাকিয়ে থাকা পাহারা দিচ্ছিল মৌ। মুখে সে কাল রাতে বলেছিল বটে যে উজানকে আর বিরক্ত করবে না, কিন্তু এই পাগল মানুষটাকে চোখের আড়াল করে রাখা কি আর তার পক্ষে সম্ভব? সকালবেলা ঘুম থেকে উঠার পরও সে উজানকে ইচ্ছে মতো জ্বালিয়ে এসেছে, আর এখন আবার এখানে চুরির মতো লুকিয়ে পাহারা দিচ্ছে। মৌয়ের মতে বাইরের এই ডাইনি মেয়েগুলোর অনেকগুলো চোখ তার হ্যান্ডসাম বডির উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এই মিসেস উজান চৌধুরী বেঁচে থাকতে অন্য মেয়েদের ডাল গলতে সে কিছুতেই দেবে না। উজান বাইকটা পার্কিংয়ে রেখে নিজের পার্সোনাল কেবিনের দিকে যেই না পা বাড়াবে, ঠিক তখনই ঝড়ের গতিতে এসে তার সামনে পথ আগলে দাঁড়ালো শিরিন। শিরিনও আসলে এই একই কলেজে নতুন জয়েন করা ম্যাম। অবশ্য এই স্বনামধন্য কলেজে তার জয়েন করার একমাত্র প্রধান কারণই হলো উজান চৌধুরী। উজানকে যে কোনো মূল্যে নিজের জীবনে ফিরিয়ে পাওয়ার এক নতুন কুৎসিত উপায় এটি। শিরিন আজ একটা জমকালো লাল রঙের শাড়ি পরে চড়া মেকআপ নিয়ে একদম সেজে গুজে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান ধীর পায়ে হেঁটে আসছিল, কিন্তু শিরিনকে সামনে দেখা মাত্রই সে তার দিকে এক পলক না তাকিয়ে সোজা তাকে পাশ কাটিয়ে চলে গেল। পুরো করিডোরে বেশ কয়েকজন স্টুডেন্ট আর স্টাফ তাদের দিকে তাকিয়েছিল, ফলে সবার সামনে এমন উপেক্ষায় চরম অপমান বোধ করল শিরিন। সে রাগে, ক্ষোভে আর দুঃখে আবারও তড়িৎ গতিতে উজানের পিছু নিল এবং সোজা তার পার্সোনাল কেবিনে গিয়ে পৌঁছালো। উজান নিজের কেবিনে ঢুকে সবেমাত্র চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ঠিক তখনই অনুমতি ছাড়া ধরফর করে রুমে আগমন ঘটল শিরিনের। তাকে ভেতরে ঢুকতে দেখা মাত্রই উজানের জোড়া ভ্রু কুঁচকে কপাল চওড়া হয়ে গেল। সে নিজের চোখের সানগ্লাসটা টেবিলের ওপর রেখে রাগান্বিত দৃষ্টিতে বাঘের মতো গর্জন তুলে চেঁচিয়ে উঠল। এই কালো নাগিনী, তুই কার পারমিশন নিয়ে আমার পার্সোনাল কেবিনে ঢুকেছিস? হ্যাঁ, তোকে কি আমি এখানে আসার কোনো রাইট দিয়েছি? শিরিন উজানের এমন রুক্ষ ব্যবহারে বিন্দু মাত্র দমে না গিয়ে উল্টো নিজের ওড়নাটা ঠিক করে বলল, জাস্ট শাট আপ উজান। তুমি সবসময় আমার সাথে এমন মিসবিহেভ কেন করো বলো তো? আমি মানলাম 14 বছর আগে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তুমি বড্ড বেশি কষ্ট পেয়েছো, তাই বলে আজ এত বছর পরেও তুমি আমার সাথে রোজ এমন থার্ড ক্লাস আচরণ করবে? উজান নিজের চেয়ার ছেড়ে বিদ্যুৎ গতিতে টেবিলের ওপাশে এসে দাঁড়িয়ে কড়া গলায় ধমকে উঠল। জাস্ট গেট আউট। ইউ জাস্ট শাট আপ শিরিন। তোর মতো একটা চরিত্রহীন আর খচ্চর মেয়ে চলে যাওয়ার জন্য উজান চৌধুরী নিজের লাইফে কোনোদিন এক সেকেন্ডের জন্য কষ্ট পায়নি, মনে রাখিস। শো বেশি নাটক না করে এখনই আমার কেবিন থেকে দূর হ। জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। কিন্তু উজানের এই সিংহসুলভ রাগী কণ্ঠস্বরেও শিরিনের মাঝে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের জায়গায় নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই সে আরও এক পা এগিয়ে গিয়ে উজানের একদম গা ঘেঁষে দাঁড়ালো। এত রেগে যাচ্ছ কেন বেবি? আমি তো তোমায় আজও ঠিক আগের মতোই ভালোবাসি। চলো না, অতীত ভুলে আমরা দুজনে আবারও নতুন করে সবকিছু শুরু করি। ভালোবাসি আর নতুন করে শুরু করার ওই নির্লজ্জ প্রস্তাব শোনা মাত্রই উজানের মাথার রগ দপদপ করে উঠল। সে আর এক মুহূর্তও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে নিজের এক হাত দিয়ে শিরিনের গলা শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে ডলে ধরল উজান। নিজের দাঁতে দাঁত পিষে চোখ দুটো লাল করে কটমট স্বরে বলল, ওই কালো নাগিনী ভালোবাসি ওয়ার্ডটা যদি তোর এই অপবিত্র মুখ দিয়ে আর একটা বারো রিপিট করিস, তবে তোকে আমি এখানে খুন করে মাটিতে পুঁতে ফেলবো। আর তুই কি বললি? সবকিছু নতুন করে শুরু করবি? লাইক সিরিয়াসলি, তোর কি মনে হয় প্রফেসর উজান চৌধুরীর তোর মতো একটা অন্যের ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট বা রুচি আছে? উজান শিরিনের মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে তীব্র উপহাসের সুরে আবারও আওড়ালো, যেখানে আমার নিজের ঘরে অলরেডি একটা লাল টুকটুকে আসমানের ডানাকাটা পরীর মতো পবিত্র বউ রাজত্ব করছে, সেখানে আমি তোর মতো একটা থার্ড ক্লাস আর সস্তা মেয়ের দিকে চোখ তুলে তাকাবো? এটা তুই তোর ওই গোবর ভরা মাথায় ভাবলে কিভাবে শুনি? শিরিনের উজানের ওই লোহার মতো শক্ত হাতের খাঁচায় আটকে গিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। উজান তাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারলে সে মেঝেতে পড়ে গিয়ে কোনো মতে নিজের গলা চেপে ধরে কাশতে লাগলো। হঠাৎ করেই উজানের মুখ থেকে নিজের ঘরের বউ আর আসমানের পরীর কথা শোনা মাত্রই শিরিন আকাশ থেকে পড়ার মতো তীব্র চমকে সোজা হয়ে তাকালো। উজান চৌধুরী বিয়ে করেছে, অথচ সেই নিজেই এই খবর জানে না। সে বড় বড় চোখ করে জিজ্ঞেস করল, বউ মানে? তুমি বিয়ে করেছো উজান? কবে? কখন? কাকে বিয়ে করলে তুমি?
উজান নিজের ঠোঁটের কোণে এক চরম বিজয়ের হাসি ঝুলালো। সে প্যান্টের পকেটে 2 হাত গুঁজে পা ফেলে আবারও নিজের সেই ঘূর্ণায়মান চেয়ারটায় গিয়ে বসলো। তারপর নিজের ব্ল্যাক সানগ্লাসটা স্টাইল করে চোখে পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে জবাব দিল, আজ থেকে ঠিক 2 দিন, এটা ঘন্টা 30 মিনিট এবং এটা সেকেন্ড আগে। আর উজান চৌধুরী কোনো থার্ড ক্লাস মেয়েকে নয়, একটা কিউট বিড়ালের বাচ্চার মতো পুচকে পরীকে নিজের বউ বানিয়েছে। শো স্টে অ্যাওয়ে ফ্রম মিমিস শিরিন, নয়তো পরের বার শুধু গলা টেপাতে শেষ হবে না। মাইন্ড ইট। শিরিন এবার চিৎকার করে উঠল, কি বিয়ে করেছো মানে? আমি মানি না তোমার এই বিয়ে। ওজান, তোমার বউ শুধু আমি হব, আর কেউ না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উজান খানিকটা সামনের দিকে ঝুঁকে এসে বাঁকা হাসি ফুটিয়ে আওড়ালো, প্রফেসর উজান চৌধুরী একবার ইউজ করা টিস্যু কখনো দ্বিতীয়বারেও জন্মেও নয়। উজান চৌধুরীর লাইফে অলরেডি একটা পরিরাজত্ব করছে, সেখানে তোর মতো মেয়ের নোংরা ছায়া তো ভুলেও আর আমার ওপর পড়বে না। এরপরেও যদি নেক্সট টাইম তুই আমাকে আমার পার্সোনাল লাইফে কোনো রকম ডিস্টার্ব করতে আসিস, তবে আমার ওই বিড়ালের বাচ্চাকে তোর পেছনে লেলিয়ে দেব। উজান চৌধুরীর হাত থেকে হয়তো তুই কোনো মতে বেঁচে ফিরলেও ফিরতে পারিস, কিন্তু মিসেস উজান চৌধুরীর হাত থেকে তোর ছাড়া পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মাইন্ড ইট। কথাটা শেষ করেই উজান আর কোনো সুযোগ না দিয়ে শিরিনকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কেবিন থেকে বের করে দিল। তারপর ধীর পায়ে এসে নিজের ঘূর্ণায়মান চেয়ারটায় আরাম করে বসল। নিজের 2 চোখ বন্ধ করে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল সে। অতপর ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে আওড়ালো, পিচ্চি এদিকে এসো। কিন্তু কেবিনের ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। উজান আগের মতোই চোখ বন্ধ রাখা অবস্থাতেই এবার গলার স্বর কিছুটা গম্ভীর করে বলে উঠল, কি হলো? পুচোকে বিড়ালের বাচ্চা নিজে থেকে লক্ষ্মী মেয়ের মতো সামনে আসবে নাকি আমি নিজে গিয়ে টেনে নিয়ে আসব? কড়া নির্দেশ শোনা মাত্রই কেবিনের এক কোণে থাকা বড় পর্দার আড়াল থেকে গুটি গুটি পায়ে ভেজা বিড়ালের মতো বের হয়ে এলো মৌ। তার ড্যাব ড্যাব করা বড় বড় চোখ দুটোতে তখন এক আকাশ বিস্ময় আর কৌতূহল। সে উজান এই কেবিনে আসার অনেক আগেই এখানে এসে লুকিয়েছিল, অথচ মানুষটা চোখ বন্ধ রেখেই তাকে এক নজর না দেখেই একদম নিখুঁতভাবে বুঝে ফেলল মৌ এখানেই আছে। উজান এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মৌয়ের সামনে গিয়ে এক ঝটকায় মৌকে 2 হাতে উঁচু করে তার সামনে থাকা বড় টেবিলটার উপর বসিয়ে দিল। তারপর সে নিজে আবারও নিজের চেয়ারটায় গিয়ে আরাম করে বসল। মৌ তখনও উজানের এই জাদুকরি কাণ্ডের দিকে পুরো হাঁ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উজান শব্দহীন হাসল। মৌ এবার অত্যন্ত মিনমিন স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি কিভাবে বুঝলেন যে আমি ওই পর্দার আড়ালে লুকিয়ে আছি? তুমি যে শুধু এখানে লুকিয়ে রয়েছে উজান চৌধুরী কেবল ততটুকুই জানে না। তুমি যদি আমার নজর থেকে 10 মাইল দূরেও থাকো না কেন, তবুও কোনো রকম দ্বিধা ছাড়াই উজান চৌধুরী বলে দিতে পারবে তার এই পুচকে বউটা সেখানে বসে বসে কি ফাজলামো করছে। মৌ এবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করল। অত্যন্ত আকুল ও নরম সুরে প্রশ্ন করল, প্রফেসর সাহেব, আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার প্রতিটা আগমন আপনি আগে থেকেই টের পেয়ে যান? কেন আমাকে সব সময় আগলে রাখেন? কেন আমার কষ্টে আপনিও কষ্ট পান? মৌয়ের মুখে ভালোবাসার ওই অবুঝ প্রশ্নটা শোনা মাত্রই উজানের মুখের সেই চতুর হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করিয়ে দিল, গতকাল রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিসেস চৌধুরী? কথাটা বলা মাত্রই মৌয়ের ফর্সা মুখটা আবারও এক নিমেষে বেলুনের মতো চুপসে গেল। ঠিক তখনই কাল রাতের উজানের সেই নিষ্ঠুর ও পাথুরে কথাগুলো তার কানের কাছে কুম্ভকর্ণের মতো বিকট শব্দে বাজতে লাগলো। তার বুকের ভেতরটা আবারও অভিমানে ভারী হয়ে উঠল। মৌকে ওভাবে চুপ হয়ে যেতে দেখি উজান নিজের হাত ঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় কড়া নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীদের সাথে বাইরে ফুচকা খাওয়ার যে প্ল্যানিং করেছো ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজের তোমার জন্য ফুচকা নিয়ে যাব। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, আমরা যে একে অপরের হাজব্যান্ড ওয়াইফ এই সত্যিটা যেন এই কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে। বুঝতে পেরেছ? মৌ নিজের ফুলানো গালটা আরও এক কাঠি বাড়িয়ে উজানের কড়া নির্দেশ শুনি বাধ্য মেয়ের মতো শুধু আলতো করে মাথা নাড়ালো। উজান হঠাৎই উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখি মৌ টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র আকুলতায় মৌ 2 হাত বাড়িয়ে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। উজানের শার্টের বুকটা নিজের ছোট ছোট হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে অত্যন্ত কাতর ও ভাঙা গলায় বলে উঠল, আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু দোহাই আপনার কখনোই আমিটাকে একা করে মাছ দরিয়ায় ফেলে দিয়ে চলে যায়েন না। আপনাকে যে আমি নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি, আপনিই না। এই দুনিয়ায় আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার মনের ভেতরে
আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে, শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটা মাত্র অধিকারটুকু প্লিজ অন্য কোনো নারীকে দিয়ে দিয়েন না। আমি অন্য কারো বুকে আপনাকে কিছুতেই সহ্য করতে পারবো না, মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে মৌয়ের দিকে তাকালো। হুট করে এই মেয়েটার কি হলো সে কিছুই বুঝতে পারছে না। মৌয়ের এই আকুল আর্তনাদ আর হারানোর ভয় এক পলকে উজানের ভেতরের শক্ত পৌরুষালী অহংকারকে যেন নাড়িয়ে দিল। সে নিজের অজান্তেই মৌয়ের পিঠের ওপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং তার মাথায় হাত রেখে অত্যন্ত ফিসফিসিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে পিচ্চি? মৌ কোনো কথা বলল না। সে শুধু উজানের বুকে নিজের মুখটা আরও গভীরভাবে গুজে দিল। উজান এক দীর্ঘ শ্বাস ফেলে নিজের দু হাত দিয়ে মৌয়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ তুলতেই দেখল মৌয়ের বড় বড় দুটো চোখে অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি শ্রাবণের ধারা নামবে। মেয়েটার চোখের এই নোনা জল উজান কোনোভাবেই সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনেই এক মস্ত বড় প্রশ্নের মুখোমুখি হলো। সে তো মনে মনে মৌকে নিজের বউ হিসেবে স্বীকারই করতে চায় না। মৌ তো তার জীবনে কেবলই এক বড় দায়িত্ব আর ফ্যামিলির চাপিয়ে দেওয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের চোখের সামান্য দুফোঁটা জল দেখলেও তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে ওঠে? এটা কি শুধুই দায়িত্ববোধ, নাকি নিজের অজান্তেই এই পুচকে বিড়ালের বাচ্চার জন্য তার পাথুরে মনে এক মায়ার জাল তৈরি হচ্ছে? উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে। তবুও বারবার এই মেয়েটার মায়াবী মুখটাই তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎই নিজের ভাবনার ঘোর কাটতেই উজানের স্থির দৃষ্টি গিয়ে থামল মৌয়ের শুকনো ও ম্লান ঠোঁট দুটোর দিকে। পিচ্চি, কথা বলছো না কেন? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন তোমার? মৌ এবার ছোট্ট বাচ্চাদের মতো উজানের শার্টের বুকে নিজের নাকটা ঘষে মুছে নিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে চাচ্ছে। আপনি যদি আমাকে নিঃস্ব করে চলে যান, তাহলে আমি বাঁচবো কিভাবে? উজান মৌয়ের মুখে এমন বোকা বোকা কথা শুনে মৃদু হাসল। সে মৌয়ের কপালে আলতো করে নিজের আঙুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস উজান চৌধুরীর মুখে এমন দুর্বল কথা তো একদম মানায় না। সে তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। আজ হঠাৎ কি হলো হুম? আপনার এত সাদের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিতে চাইলেই কি আপনি তাকে ওভাবে সহজে ছেড়ে দেবে? প্রশ্নই আসে না। মৌ এক ঝটকায় উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের নাকটা উঁচিয়ে বেশ কড়া গলায় তেজ দেখিয়ে বলে, যেখানে আমি আমার ইউজ করা একটা সামান্য সুতোও কখনো কাউকে দেব না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। দেখে নেব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর দিলে এক একটার মাথার চুল টেনে একদম ছিঁড়ে কদম ফুল বানিয়ে ফেলবো। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাকের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গিয়েছে। তবে পরক্ষণেই উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করেই মিষ্টি হাসি ফুটিয়ে আদরে স্বরে আওড়ালো, ভীষণ ভালোবাসি আপনাকে দুলহা যান। আপনি শুধু আমার, অনলি এই মৌ চৌধুরীর আর কারণ নন। এই কথাটি বলেই মৌ সেখানে আর একটি মুহূর্তও দাঁড়ালো না। উজানের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। উজান তার ওই চপল ও পাগলাটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনেই এক তৃপ্তির মুচকি হাসি ঝুলালো। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডোর দিয়ে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতেই মৌ আর মেহের হাফ টাইমের বিরতিতে একসাথেই ক্যাম্পাসের মেন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিলে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটা হাত রেখে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটা বললে একটু ভুলই হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশী শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকেই খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই এক ঝোড়ো বাতাসের মতো হুট করে পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত হাতে মৌয়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত বড় হেঁচকা টান দিল। আচমকা এমন অতর্কিত ও হিংস্র হামলায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ একদম খিঁচে বন্ধ করে ফেলল। তবে পরের মুহূর্তেই যখন সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে চোখ মেলল, দেখল তার অতি পরিচিত বকে যাওয়া লম্পট ছেলে জিহাদ অত্যন্ত নির্লজ্জের মতো তার সামনে দাঁড়িয়ে আছে।
আর ঠিক এই ধস্তাধস্তির মাঝেই চোখের পলকে তাদের দুজনকে কেন্দ্র করে চারপাশে ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোল বৃত্ত তৈরি করে ভিড় জমালো। মেহের মৌকে ওভাবে আটকে পড়তে দেখে দূর থেকে এক প্রকার দৌড়েই মৌয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবরই একটু অন্য ধাঁচের মেয়ে। ছেলেদের সাথে অযথা মাখামাখি করা, কাছাকাছি থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করাটা সে ছোটবেলা থেকেই একদম পছন্দ করে না। সেখানেই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের একটা ছেলে তার হাত স্পর্শ করার ধৃষ্টতা দেখিয়েছে, এটা ভাবতেই মৌয়ের ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিক ফুটে উঠল। এই ছেলেটা গত প্রায় মাস দুয়েক ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু মৌয়ের দিকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশ্য মৌয়ের আগে এসবই তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ের দিকে ক্যাম্পাসের কত বন্ধুই তো হাঁ করে তাকিয়ে থাকে। ওসব নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটা কোন সাহসী, কার প্রশ্রয়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় স্পর্ধা দেখালো, মৌ মনে মনে ঠিক সেটাই ভাবছিল। হঠাৎ করেই সবার মুখে মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অত্যন্ত নাটকীয় কায়দায় মৌয়ের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় লাল টকটকে গোলাপ ফুল মৌয়ের দিকে বাড়িয়ে দিয়ে পুরো মজনু স্টাইলে বলে উঠল, আই লাভ ইউ মৌ, তোমাকে আমি সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। বিগত 2 মাস ধরে প্রতিদিন তোমায় এই একটা কথা বলতে চেয়েছি, কিন্তু মন থেকে কিছুতেই সাহস জোগাতে পারিনি। আজ সবার সামনে সেই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসাটা তুমি অ্যাকসেপ্ট করো। জিহাদের এই ফিল্মি স্টাইলের প্রপোজাল দেখা মাত্রই চারপাশ থেকে উৎসুক স্টুডেন্টদের কড়া তালি আর শীষ দেওয়ার বিকট শব্দ ভেসে এলো। মেহের এই পরিস্থিতি দেখে নিজের শুকনো ঢোক গিলল। সে মৌয়ের ভেতরের আসল রূপটা খুব ভালো করেই চেনে, তাই সে স্পষ্ট বুঝতে পারছে আজ এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে। ঠিক তখনই মেহেরের ভাবনার মাঝেই হুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু গেড়ে বসা মুখের গাল বরাবর সজোরে এবং ব্যাক টু ব্যাক কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন থাপ্পড়ের জন্য জিহাদের হাতের গোলাপ ফুল মাটিতে ছিটকে পড়ল। মৌ এবার নিজের পুরো গলার জোর দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, শাওয়ার ঘরে শাওয়া ভালোবাসা তোর পেছন দিয়ে ভরবো, মাঝ বরাবর এমন লাথি মারবো যে জীবনে কোনো মেয়ে তো দূরের কথা, কোনো হিজড়া তোর দিকে ফিরে তাকাবে না। সবার সামনে এমন থাপ্পড় আর কড়া কড়া গালি খেয়ে জিহাদ চট করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট মৌ, তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করে সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো? মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল, তোকে কি আমি বলেছিলাম আমাকে প্রপোজ কর? 7 ঘাটের পানি খেয়ে, 7 বেডির পানি খেয়ে, 7 বেডির সাথে শুয়ে, আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে অ্যাকসেপ্ট করার চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করাও আমার জন্য 1000 গুণ ভালো। লুচ্ছা ছেলে একটা। জিহাদ এবার চরম রাগান্বিত ও অপমানিত বোধ করে আঙুল উঁচিয়ে বলে, মৌ, তুমি কিন্তু এবার বড্ড বেশি বেশি করছো। আর তুমি কিসের ভিত্তিতে, কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে সবার সামনে খারাপ ছেলে বলছো? হ্যাঁ, চুপ কর শালা, তোর মতো 1000টা ছেলের চেয়েও 1000 গুণ বেশি হ্যান্ডসাম। চুপ কর, হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা পার্সোনাল ভাবে অলরেডি আমার নিজের জীবনে আছে। সো বেশি কথা না বলে দূরে গিয়ে মর। কথাটি বলা মাত্রই মৌ সকলের সামনেই জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাতটা শক্ত করে ধরে হন হন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিহাদের এমন করুণ ও ধোলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খি খি করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়াই চরম অপমান জিহাদ কোনোভাবেই মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংস্র চোখে মৌয়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে উঠল, এই জিহাদকে রিজেক্ট করলে তুই মৌ, এর পরিণাম যে তোর জন্য কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনা করতে পারবি না। তোকে এই অপমানের শাস্তি নিজের হাড়ে হাড়ে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মৌ আর মেহের দুজনেই ক্লাস শেষে গুটি গুটি পায়ে করিডোর দিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কোনো এক অদৃশ্য আকর্ষণে মৌ হুট করেই মেহেরের হাত ছেড়ে দিয়ে সামনের দিকে দৌড় দিল। মেহের মৌকে ওভাবে হঠাৎ ঝড়ের গতিতে দৌড়াতে দেখে নিজের জায়গায় পুরো স্তব্ধ হা হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই মাথায় খাটিয়ে বুঝতে পারছিল না এই ভর দুপুরে মৌ হঠাৎ কেন এভাবে ভৌ দৌড় দিল।
মেয়েটা আসলে হুটহাট কখন যে কি করে বসে তা মেহেরের সাধারণ বুদ্ধির একেবারেই বাইরে। তার মনটা তো ওই ডান পিঠে চাতক পাখির মতোই চঞ্চল, এই এখানে আছে তো পরক্ষণেই আবার অন্য কোথাও হারিয়ে যায়। মৌ কেন অমন পাগলের মতো চলে গেল তার পিছনের আসল কারণটা বুঝতে মেহেরের অবশ্য খুব বেশি সময় লাগলো না। পরক্ষণেই যখন সে করিডোর পেরিয়ে কিছুটা দূরের কৃষ্ণচূড়া গাছটার নিচে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখল, অমনি মেহেরের নিজের ঠোঁটের কোণেও এক চিলতে মিষ্টি হাসি আপনা আপনি ফুটে উঠল। এখন আর তার বুঝতে বাকি রইল না যে মৌ আসলে কেন ওভাবে উধাও হয়েছিল। মেহেরও নিজের মনের ভেতরের চেনা কাঁপনটা লুকিয়ে ধীর পায়ে মৌয়ের পিছু নিল। ততক্ষণে মৌ এক লাফে গিয়ে সরাসরি সাব্বিরের চওড়া বুকে আছড়ে পড়েছে। সে নিজের দুই হাত দিয়ে সাব্বিরকে আষ্টি পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে খিলখিল করে হাসতে লাগলো। সাব্বির প্রথমে আচমকা এমন ধাক্কায় বেশ ভড়কে গেলেও পরক্ষণেই নিজের বুকের মাঝে পুচকে বোন মৌয়ের চিরচেনা উপস্থিতি টের পেয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল। এই পাগল মেয়েটা মাঝে মাঝে এমন সব কাণ্ড কারখানা করে বসে যে ভয় তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়। সাব্বির নিজের দুই হাত দিয়ে মৌকে পরম মায়ায় আগলে নিল। তারপর বোনের এমন শক্ত বাঁধনে হাঁসফাঁস করতে করতে আদুরে গলায় বলে ওঠে, একটু তো স্যার পাখি, ভাইটাকে একটু নিঃশ্বাস তো নিতে দিবি, নাকি এখানে মেরে ফেলবি? মৌ ভাইয়ের কথায় কান তো দিলই না, বরং আরো বেশি জেদ ধরে তাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে রাখল। ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে ভাই বোনের এই চরম পাগলামি আর মিষ্টি আহ্লাদ দেখে মেহের সহ তাদের ফ্রেন্ড সার্কেলের বাকি সবাই হু হু করে উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু এই হাসাহাসিতে মৌয়ের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সেইবার সাব্বিরের বুক থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে ঠোঁট উল্টিয়ে একরাশ অভিমানী ও কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, কেন ছাড়বো? আমি তোমাকে কেন ছাড়বো শুনি? নিজের বোনটাকে বিয়ে দিয়ে মাথা থেকে মস্ত বড় একটা বোঝা ঝেড়ে ফেলেছো, তাই না? এখন আর এই বোনকে একটু ভালো লাগে না তোমার? সে শ্বশুর মেলে দেখতে যেতেও তোমার ইচ্ছে হয় না, সে তা একটু চোখ মেলে দেখতে যেতেও তোমার ইচ্ছে হয় না। সে বেঁচে আছে নাকি মরে ভূত হয়ে গেছে তা নিয়েও তোমাদের কারো কোনো চিন্তা নেই। তোমরা সবাই খুব খারাপ। সাব্বির মৌয়ের এমন অনর্গল অভিমানের বাণ শুনি শব্দ করে হেসে উঠল। সে মৌকে এক হাতে আগলে নিয়ে পাশের একটা ফাঁকা বেঞ্চে এনে বসালো। তারপর নিজে খানিকটা নিচু হয়ে মৌয়ের গাল দুটো টেনে দিতে লাগলো। কে বলল তোকে আমি ভুলে গেছি? ভাই কি কখনো নিজের জানের টুকরো বোনদের ভুলে থাকতে পারে? আমি আমার এই মিষ্টি বোনদের একটা মুহূর্তের জন্য ভুলিনি, সত্যি বলছি। তাহলে তুমি এতদিন আমাকে একটা বারও দেখতে গেলে না কেন? বিয়ের পর আজ এতগুলো দিন কেটে গেল, অথচ তোমাদের কাউকেই আমি একটা দিনের জন্য চোখে দেখলাম না। ফুপি আর ফুপা কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ, সবাই অনেক 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 ভালো আছে। তবে আম্মু সারাদিন তোর জন্য মন খারাপ করে বসে থাকে। আম্মু তো বলেছিল তোকে দেখতে তোদের বাসায় যাবে। আমি রোজ আশায় আশায় বাসার গেটের দিকে তাকিয়ে থাকি যে এই বুঝি সবাই আসবে, কিন্তু কেউ আসে না। তোমরা সবাই বড্ড স্বার্থপর, কেউ আমাকে একটুও ভালোবাসো না। এমনকি আব্বু আম্মু একটা দিন এলো না আমাকে দেখতে, শুধুই ফোনে টুকটাক কথা বললে কি আমার মন ভরে বলো? সাব্বির বোনের চোখের কোণে জল চিকচিক করতে দেখে মনটা খারাপ করে ফেলল। সে আলতো করে মৌয়ের চোখের জল মুছে দিল। একদম কাঁদিস না পাখি, তোর এই ভাইটা কিন্তু নিজের বোনদের চোখের অশ্রু এক ফোঁটাও সহ্য করতে পারে না। আর মেহের, তুই এখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আমাদের পাশে এসে বস। মেহের মুচকি হেসে নিজের ওড়নাটা সামলে নিয়ে ধীর পায়ে এসে সাব্বিরের ঠিক পাশের খালি জায়গাটায় বসল। বর্তমান যুগে যেখানে নিজের আপন ভাইবোনদের মধ্যে বিন্দুমাত্র মিল থাকে না, সেখানে তারা ফুপাতো মামাতো ভাইবোন হওয়া সত্ত্বেও আপনের চেয়েও অনেক বেশি আপন। মৌ এবার হুট করেই নিজের কান্নার পর্ব শেষ করে চোখ দুটো বড় বড় করে মাথা উঁচিয়ে বলে উঠল, আমার চকলেট কোথায়? মৌয়ের মুখে চকলেট শব্দটা শোনা মাত্রই সাব্বির একদম থতমত খেয়ে চুপ হয়ে গেল। সে নিজের পকেটে হাত দিয়ে শুকনো ঢোক গিলতে গিলতে অত্যন্ত মিনমিন স্বরে বলল, আই এম রিয়েলি সরি রে পাখি, তাড়াহুড়ো করে আসার সময় চকলেটের কথা আমার একদম মাথায় ছিল না। ভাইয়ের মুখ থেকে এমন জবাব শোনা মাত্রই কথাটা যেন কোনো এক বিশাল বজ্রপাতের মতো মৌয়ের মাথায় এসে আছড়ে পড়ল। তার ফর্সা মুখখানা মুহূর্তের মধ্যে বেলুনের মতো চট করে চুপসে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে পুরো বেঞ্চ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, কি হো হো হো, তোমার চকলেটের কথা মনে নেই? আজ চকলেটের কথা মনে নেই, কালকে এই বোনের কথা মনে থাকবে না। দুদিন পর আমার যে বাচ্চা কাচ্চা হবে তাদের কথা তোমার মনে থাকবে না। আর এই নিয়ে তুমি
নিজেকে আমার বেস্ট ভাইয়া বলে সারাদিন চিল্লাও, হ্যাঁ? যে আমার লাগবে না এমন ফালতু ভাই, যে ভাই নিজের বোনের জন্য পকেটে সামান্য একটা চকলেট রাখতে পারে না, সে আমার ভাই হতেই পারে না। মৌ নিজের দুটো গাল ফুলিয়ে একদমে কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে বেঞ্চ থেকে চট করে দাঁড়িয়ে পড়ল। সে যেই না রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে যেতে চাইল, ঠিক তখনই সাব্বির পেছন থেকে খপ করে তার হাতটা আঁকড়ে ধরল। মৌ এক মস্ত বড় ঝাপটা দিয়ে ভাইয়ের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। সে রাগে মুখ ফুলিয়ে আরো 2 পা এগিয়ে যেতেই আচমকা তার কানের কাছে সাব্বিরের চিরচেনা সেই হাসি মুখের কণ্ঠস্বর ভেসে এলো। পাখি, তোর চকলেট। চকলেটের নাম শোনা মাত্রই মৌয়ের পায়ের গতি ওখানেই একদম ব্রেক কষার মতো থেমে গেল। সে ঝট করে পিছনে ফিরে সাব্বিরের হাতে চকলেটের প্যাকেট দেখে খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে আর কোনো রাগ না দেখিয়ে এক দৌড়ে এসে সাব্বিরের পাশে ধপাস করে বসে তার হাত আঁকড়ে ধরে চকলেটটা ছিনিয়ে নিতে চাইল। কিন্তু সাব্বির এবার দুষ্টুমি করে চকলেটটা ওপরে উঁচিয়ে ধরল, কিছুতেই দিল না। তা দেখে মৌ আবারও নিজের মুখখানা ছোট করে বলল, তুমি না আমার পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম আর লক্ষ্মী ভাইয়া, আমার চকলেটটা আমায় দিয়ে দাও না প্লিজ। দেব না। একটু আগেই না তুই বললি আমি নাকি তোর কোনো ভাইই হই না? তাহলে এখন কোন অধিকারে চকলেট চাচ্ছিস শুনি? দাও না ভাইয়া। বললাম তো দিবই না। মৌ এবার কোনো উপায় না পেয়ে পাশে বসা মিহিরের হাত নাড়িয়ে বলল, মেহের তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, মেহের তুই একটু ভাইয়াকে দিতে বল না। আচ্ছা ভাইয়া, তুই আমি একেবারে আসমানের পরীর মতো লাল টুকটুকে একটা কিউট বউ বউ এনে দেব। সাব্বির নিজের জোড়া ভ্রু কুঁচকে মুচকি হেসে জিজ্ঞেস করল, তা তোর সেই আসমানের পরি বউ কবে আসবে শুনি? মৌ এবার নিজের সবকটা দাঁত কেড়িয়ে খিলখিল করে হাসতে হাসতে বলে, যেদিন আমার পুচকে পুচকে বাচ্চাগুলো তোমায় মামা মামা বলে ডাকতে পারবে, ঠিক ঠিক সেদিনই তোমায় আমি বউ এনে দেব। হোয়াট? ততদিনে তো আমি বুড়ো হয়ে ইহলোক ত্যাগ করে একেবারে ইন্তেকাল করে ফেলবো রে। শয়তান মেয়ে। মাবুদ, এমন স্বার্থপর আর শয়তান মার্কা বউ, সরি বোন যেন তুমি দুনিয়ায় আর কোনো ভাইকে না দাও। সিসি, এমন একটা আস্ত ডাইনি আমার কপালে বউ সরি বোন হিসেবে জুটল। সাব্বিরের এই ভ্যাবাচাকা খাওয়ার মাঝেই মৌ এক ঝটকায় ভাইয়ের হাত থেকে চকলেটের প্যাকেটটা কেড়ে নিল। তারপর সেটা ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল, তোমার ওই শরীর খাতায় আমার প্রফেসর সাহেব একেবারে গুলি মার যাবে ভাইয়া, যদি সে জানতে পারে তুমি ভুল করেও আমাকে নিজের বউ বলে সম্বোধন করেছো। সিরিয়াসলি? মৌ মাথা নাড়ালো। সাব্বির এবার একটু গম্ভীর হয়ে আওড়ায়, আচ্ছা এসব কথা রাখ পাখি, আগে বল তোর সামনের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? মিনিমাম 5 নম্বরটুকু তুলতে পারবি তো, নাকি চৌধুরী বাড়ির নাক কাটবি? ধুর ভাইয়া, পাশ করে আমার কি লাভ হবে শুনি? সেই তো বাচ্চা কাচ্চা সামলাতে হবে, তাই না? তাছাড়া পরীক্ষা দিতে গেলে কি আর সারাদিন গাধার মতো পড়তে হয় নাকি? আমার ওই কিউটের ডিব্বা দুলহাজানকে পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি করে, পরীক্ষার আগে গাল বরাবর কয়েকটা মিষ্টি করে কিস করে দেবে, আর সে আমাকে ভালোবেসে ইহস এর মধ্যে একেবারে ইহসন নম্বর খাতার উপর বসিয়ে দেবে। কি যে কিউট আমার দুলহাজানটা! মৌয়ের মুখে এমন অদ্ভুত আর রোম্যান্টিক কায়দার পড়াশোনার স্ট্র্যাটেজি শুনে সাব্বির নিজের কপালে চড় মারল। তোকে 1000 নম্বর দেওয়ার তো দূর, তোর ওই প্রফেসর বর তোকে খাতা ভরে আস্ত একটা রসগোল্লা দেবে। রসগোল্লা? দেখা যাবে কে কাকে রসগোল্লা দেয়। হুহু। মৌয়ের কথা শেষ হতেই সবাই আবারও একসাথে হেসে উঠল। এদিকে কিছুটা দূর থেকে মৌয়ের প্রতিটা গতিবিধির তীক্ষ্ণ নজরে পরখ করছিল উজান। মাঝের দূরত্বের কারণে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে না পেলেও মৌ আর ওই সাব্বির নামের ছেলেটার এত কাছাকাছি থাকা, হেসে গড়িয়ে পড়া সে কোনোভাবেই সহ্য করতে পারল না। আর সবকিছুর চেয়েও বড় আঘাত যেটা উজানের বুকে তীরের মতো বিঁধল, তা হলো মৌ নিজে গিয়ে ওভাবে দৌড়ে ওই ছেলেটার বুকে আছড়ে পড়েছে, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। মুহূর্তের মধ্যে এক আদিম ও হিংস্র ঈর্ষা এসে গ্রাস করল উজানকে। রাগের তীব্রতায় উজান নিজের ডান হাতটা নিয়ে পাশের শক্ত দেওয়ালে সজোরে এক ঘুষি মারল। মুহূর্তেই তার শান্ত চোখ মুখে যেন আগুন জ্বলে উঠল। অতিরিক্ত রক্তচাপের কারণে তার হাত আর ফর্সা কপালের নীল শিরাগুলো দপদপ করে ফুলে উঠল। চোখ দুটো রাগে ও ক্ষোভে একদম টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আর একটা মুহূর্ত ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার শক্তি বা ধৈর্য ধরে রাখতে পারল না।
নিজের ভেতরের সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে সবার আড়ালে লুকাতে সে গটগট করে পা ফেলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটে গেল। উজান তার পার্সোনাল বাংলো বাড়িতে এসে পৌঁছালো। ভেতরে ঢোকা মাত্রই তার ভেতরে সেই বদ্ধ উন্মাদ রূপটা বেরিয়ে এলো। সে একাই পুরো ড্রয়িং রুম আর নিজের বেডরুম তছনছ করে ফেলতে লাগলো। রুমের কাঁচের শোপিস, ল্যাপটপ, টেবিল ল্যাম্প কিছুই আর আস্ত রইল না। সবকিছু লাথি আর হাতের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পুরো রুমটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো সে। কিন্তু এতেও তার ভেতরে সেই বিষাক্ত জ্বালা একটুও কমল না। উজান টেবিলের উপর রাখা তার ল্যাবের তীব্র ক্ষতিকারক নাইট্রিক অ্যাসিডের বোতলটা হাতে নিল। নিজের কোনো ভ্রুক্ষেপ ছাড়াই এক ভয়ঙ্কর পাগলামিতে সে নিজের ডান হাতের উপর সরাসরি সেই গনগনে অ্যাসিড ঢেলে দিল। তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় চামড়া পড়তে শুরু করলো, মাংস কামড়ে ধরার মতো অসহ্য যন্ত্রণা হতে লাগলো। তবুও সে উন্মাদের মতো দাঁড়িয়ে রইল, একটুও কুকড়ে গেল না, এমনকি যন্ত্রণায় চেঁচালো না। তার উপর অন্য হাত দিয়ে সে একের পর এক কড়া অ্যালকোহলিক ড্রিঙ্কসের বোতল মুখে ঢেলে শেষ করতে লাগলো। শরীর আর মন দুটোকেই অবশ করে দেওয়ার এক অদ্ভুত নেশা চেপে বসেছে তার মাথায়। উজান শুধু এইটুকুতেই ক্ষান্ত হয়নি, তার চোখের সামনে বারবার ভাসছিল মৌয়ের ওই অন্য পুরুষকে জড়িয়ে ধরার দৃশ্য। সে ব্ল্যাক হুডি বের করে গায়ে জড়িয়ে মুখে কালো মাস্ক লাগিয়ে এক হাতে লোহার রড নিয়ে সোজা চলে গিয়েছিল সেই সাব্বিরের কাছে। কলেজ থেকে ফেরার পথে নির্জন রাস্তায় সাব্বিরকে একা পেয়ে উজান নিজের চেনা রূপ লুকিয়ে উন্মাদের মতো ইচ্ছে মতো ধোলাই দিয়ে এসেছে তাকে। লোহার রডের উপর জুপুরি আঘাতে ছেলেটাকে একেবারে রক্তাক্ত আধমরা করে রাস্তায় ফেলে এসেছে। ইচ্ছে করছিল ওই রডটা দিয়ে ওখানেই তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলতে। কিন্তু ঠিক তখনই তার মনে হলো এই ঘটনায় ছেলেটার চেয়েও তো তার নিজের ঘরের ওই জেদি পুচকে বিড়ালের বাচ্চার ভুল অনেক বেশি। মন চাচ্ছিল ছুটি গিয়ে এখনই নৌকেও ঠিক সেম টু সেম আঘাতে রক্তাক্ত করে শিক্ষা দিতে। কিন্তু উজান খুব ভালো করেই জানে মৌয়ের ওই শরীরে সামান্য একটা ফুলের টোকা দেওয়ার মতো কলিজা বা ক্ষমতা এই উজান চৌধুরীর নেই। আর ঠিক সেই কারণেই মৌকে আঘাত করতে না পারার সেই চরম ব্যর্থতা আর ক্ষোভ উজান নিজের শরীরের ওপর মেটাচ্ছে, নিজেকেই নিজে এভাবে পুড়িয়ে শেষ করছে। সে তো বুক ফুলিয়ে সবাইকে বলে সে নাকি এই মেয়েটাকে একটুও ভালোবাসে না। তবে কেন, কোন অধিকার বোধ থেকে সে মৌকে অন্য কোনো পুরুষের ছায়াতেও সহ্য করতে পারছে না? এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর উজান চৌধুরী নিজেও জানে না। ঠিক তখনই দরজাটা সজোরে ঠেলে ঝড়ের গতিতে ভেতরে প্রবেশ করলো ইফাত আর তন্ময়। তন্ময়ও উজানের স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড। কলেজ থেকে উজানকে ওভাবে উন্মাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখে কেউ একজন খবর দেওয়ায় ইফাত কোনো এক বড় বিপদের আভাস পেয়ে তন্ময়কে সাথে নিয়ে সোজা এখানে ছুটে এসেছে। ভেতরে ঢুকে রুমের এই ধ্বংসাবশেষ আর উজানের এই জঘন্য বিপরোয়া অবস্থা দেখা মাত্রই দুজনেই স্তব্ধ হয়ে গেল। ইফাত আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে এসে উজানের হাত থেকে সেই ড্রিঙ্কসের বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর তন্ময় দ্রুত ফ্রিজ খুলে ঠান্ডা বরফ আর পানির বোতল এনে উজানের অ্যাসিডে ঝলসে যাওয়া পড়তে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। কিন্তু উজান এক তীব্র ঝটকায় তন্ময়ের হাত থেকে নিজের পোড়া হাতটা সরিয়ে নিল। যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে। ততক্ষণে ইফাত এই আত্মঘাতী রূপ দেখে চরম রেগে গিয়ে তার দুই কাঁধ খপ করে ধরে সজোরে একটা ঝাঁকুনি দিল। অত্যন্ত ধমকের সুরে চেঁচিয়ে উঠল, উজান, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করেছিস, লিমিট ক্রস করে যাচ্ছিস। তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই তো নিজেই বলেছিস তুই নাকি ওই মৌ নামের মেয়েটাকে বিন্দুমাত্র ভালোবাসিস না, তাহলে কেন? মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্ট শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবুও নিজের ভেতরের সমস্ত পুরুষালী জিদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপর দাঁড়িয়ে সিংহসুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল, মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই। মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ ও রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্ট শক লাগলো। সে আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবুও নিজের ভেতরের সমস্ত পুরুষালী জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের ওপর দাঁড়িয়ে সিংহসুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল, মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরীর নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। ও আমার বউ। তুই কোনো সাহসে আমার পারমিশন ছাড়া ওর নাম ধরে ডাকিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবি ওকে, অনলি ভাবি, বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো।
যে ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক চিরে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগ্যাল ওয়াইফ। তার এই দ্বিচারিতা দেখে ইফা তার নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝটকায় উজানের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে দিয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট শেট আপ উজান, নিজের এই নোংরা পাগলামি এবার বন্ধ করবি? যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তুই তাকে নিজের বউ বলছিস? আমি খুব ভালো করে জানি। আর একটু পর তোর এই মদের নেশা কেটে গেলেই তুই আবারও সেই আগের মতো রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে নিজের এই সস্তা ড্রামা বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চলো। অনেক রাত হয়েছে মৌ, ভাবি তোর জন্য না খেয়ে ওয়েট করছে। উজানের মত্ত চোখে যেন হিংস্রতার পারদ আরও চড়ে গেল। সে দেওয়াল ধরে কোনো মতে নিজের টলমলে শরীরটা সামলে নিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ওই মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথার আঘাতে হার্ট করি, তখন তোদের দরদ উথলে ওঠে। তোদের চোখে সেটা খুব বড় করে পড়ে। অথচ ও যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আমাকে ক্ষতবিক্ষত করে, তখন তোদের সেই অন্ধ চোখে সেটা কেন পড়ে না বল? তন্ময় এবার খানিকটা এগিয়ে এলো। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের দুই চোখ রেখে অত্যন্ত দৃঢ় গলায় বলল, স্টপ দিস বুলশিট উজান। ভাবে তোকে কোনোদিন একটু হার্ট করেনি, বরং তুই নিজে প্রতিনিয়ত তাকে ক্ষতবিক্ষত করিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক ফেটে কান্না করেও নিজের প্রেয়সীকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবে প্রতিটা সেকেন্ড তোর মতো একটা পাষাণের পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ছায়ার মতো ঘুরে বেড়ায়, আর তুই সেটাকে চরম অবহেলায় ইগনোর করিস। আর আজ হুট করেই তোর ওই নোংরা ইগোতে আঘাত লাগায় মনে হলো যে তোকে হার্ট করেছে। শোন উজান, তোর এই আলগা পীড়িত আর পজিটিভনেস নিজের পকেটে রাখ। মুখে যখন কোনোদিন বুক ফুলিয়ে ভালোবাসি শব্দটা বলতে পারিস না, তাহলে এমন কুৎসিত কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। একেবারে রাইট কথা বলছিস তন্ময়। ইফাত এবার উজানের মুখোমুখি দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ায়, বাই দ্য ওয়ে উজান, তুই কোন সাহসে ওই নির্দোষ 26 ছেলেটার গায়ে হাত তুললি? তুই কি জানিস ছেলেটার এই রক্তাক্ত অবস্থা দেখে ওর মা হসপিটালে মেঝেতে পড়ে কেমন পাগলের মতো চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট হসপিটালে আইসিইউতে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে। তোর এই এক মুহূর্তের ভুলের জন্য আমার ওই ফুলকন্যা ও আজ পাগলের মতো তার ভাইয়ের জন্য হসপিটালের বারান্দায় আচার খেয়ে কাঁদছে। যদি আজ সাব্বিরের কিছু হয়ে যায় তখন কি হবে উজান? তখন কি তুই তোর এই ইগো দিয়ে একটা জীবন ফিরিয়ে দিতে পারবি? ইফাত একদমই কথাগুলো বলে থামল, কিন্তু উজানের ভিতরে সেই পজেসিভ রাক্ষসটা যেন শান্ত হওয়ার বদলে আবারও এক মস্ত বড় গর্জন তুলে উঠল। আই জাস্ট ডোন্ট কেয়ার। সাব্বির মরুক আর বাঁচুক তাতে উজান চৌধুরী কিচ্ছু যায় আসে না। উজান চৌধুরীর প্রপার্টির দিক যে পুরুষ ভুল করেও নজর দেবে, তার শেষ পরিণতি ঠিক এই আইসিইউর বিছানায় হবে। উজান, তুই কি সত্যিই একটা পাগল? যাকে তুই ভালোবাসিস না, বউ হিসাবে কোনোদিন মেনে নিস না, তাকে নিয়ে তোর মনে এত জেলাসি ফিল কেন হয় বলতো? উজান এবার নিজের সামনে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি বসিয়ে দিল। তারপর এক হিংস্র সিংহের মতো পুরো বাংলোর ছাদ কাঁপিয়ে গর্জে উঠল। আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি ওই বিড়ালের বাচ্চাকে আজও একটু ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু ও আমার একটু ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু পার্সোনাল প্রপার্টির দিকে যে পুরুষ চোখ তুলে তাকানোর ধৃষ্টতা দেখাবে, তাকে জ্যান্ত খুন করতেও আমার এই হাতের একটা আঙুলও কাঁপবে না। মাইন্ড ইট। এই কথা শেষ করেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। বড় বড় পা ফেলে বাংলোর বাইরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইফাত আর তন্ময় দুজনেই এক তপ্ত আর দীর্ঘশ্বাস ফেলল। ইফাত নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ পাবে না জেনেও অপেক্ষা করে, আর কেউ হাতের মুঠোয় পেয়েও অ্যাভয়েড করে। হায় রে ভালোবাসা, তুই এমন কেন? যদি তাকে নিজের করে নাই পাওয়া হয় তাহলে কেন তো মায়া দিলি? উজান বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তন্ময় আর ইফাতও দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উজান তার হাই স্পিড বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে হাইওয়ের দিকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে উজানকে নিয়ে তাদের দুজনের মনেই ভীষণ টেনশন ও ভয় হতে লাগলো। ছেলেটা মাথা ঠান্ডা থাকলে যেমন শান্ত ও ভদ্র, মাথা গরম হলে তার চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর ও সাইকো রূপ ধারণ করে। ইফাতের সবচেয়ে বেশি ভয় হচ্ছিল মৌকে নিয়ে। না জানি এই মদ্যপ হিংস্র উজান বাসায় ফিরে ওই নিষ্পাপ মেয়েটার উপর কেমন কেয়ামতের ঝড় বইয়ে দেবে।
ইফা তার এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে নিজের গাড়ির অ্যাক্সিলারেটর চেপে দ্রুত গতিতে উজানের বাইকের পিছু নিল। উজান এই ঘোর মাঝরাতে বাইকটা এতটাই মারাত্মক গতিতে চালাচ্ছে যে রাস্তায় থাকা অন্যান্য যানবাহনগুলো তার সামনে এক একটা বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে। সে যেন বাতাসের গতিকে টেক্কা দিয়ে ধাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচণ্ড টালমাটাল অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট গলিয়ে ভেতরে এসে পৌঁছালো। সে রাগী শরীর কাঁপাতে কাঁপাতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে ঢুকল। কিন্তু চারপাশ পুরো নিঝুম। বাসায় বাড়ির কোনো একজন সদস্যকেও দেখতে পেল না সে। অতঃপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করতেই জানতে পারল কিছুক্ষণ আগেই সাব্বিরের আইসিইউতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্তাভ লাল হয়ে গেল। যার কারণে আজ উজানের এই বেপরোয়া ও ধ্বংসাত্মক অবস্থা, ঠিক সেই পরপুরুষের জন্যই মৌ মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেন গেটে পৌঁছালো ঠিক তখনই দেখল চৌধুরী বাড়ির গাড়ি থেকে মৌ সহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে মৌয়ের ডান হাতটা লোহার সাঁড়াশির মতো শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর মুখচ্ছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মৌয়ের হাতটা এতটাই নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মেয়েটার কবজির হাড় যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভিতর থেকে সমস্ত মদ্যপতা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়ালো, চলো পিচ্ছি। মৌ নিজের হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মোচড়ামড়ি শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মৌ কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন আমাকে, আমি এখন কোথাও যাব না। আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাবো তার কাছে। ছাড়ুন আমায়। মৌয়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্রই উজান নিজের বাম হাত দিয়ে মৌয়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল। তোর কাছ থেকে পারমিশন নিতে আমি এখানে আসিনি, কিংবা তোকে হাত জোড় করে রিকোয়েস্ট করে বাড়ি নিয়ে যেতেও উজান সেটাই করতে হবে। এই বলেই উজান এক ঝটকায় মৌকে এক হাত দিয়েই নিজের কোলে তুলে নিল এবং বাড়ির সবার সামনে দিয়েই তাকে বাইকের সামনের উপর বসিয়ে এক টানে বাইক স্টার্ট দিল। তার এমন আকস্মিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফুল চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে বললেন, দেখছো মৌসুমি, তোমার আদরের ছেলেটা দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠেছে। ভরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে ওভাবে হাত তুলতে ওর একটু বাদলো না। মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতেই মাথায় খাটিয়ে বুঝতে পারছেন না তার শান্ত ভদ্র প্রফেসর ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভিয়ার কেন করছে। কিছুক্ষণের মধ্যেই উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছল। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছুড়লেও কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাঁজাকোলা করে তুলে নিয়ে নিজের বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়েই ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল। আপনি আমাকে কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি জানেন ওখানে আমার সাব্বির। মৌয়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই উজান ক্ষিপ্ত হয়ে তার উপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তোকে বলেছি তুই বা লের নাম নিজের মুখে আন না, তো তবুও কেন মুখে আনলি? তুই এই উজান চৌধুরীর বিয়ে করাবো, তাহলে কোনো সাহসে তুই আমার পারমিশন না নিয়ে এই মাঝরাতে বাসা থেকে বের হলি? হ্যাঁ। মৌ নিজের চোখের জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের এই হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বিয়ে ওড়নায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটার হসপিটালের আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার উপর সে নিজের বরের এই পৈশাচিক রূপ কোনোভাবেই নিতে পারছে না। সে নিজের ভিতরের সমস্ত ভয়কে একপাশে ঠেলে উল্টো চেঁচিয়ে উঠল, ফাজলামো করছেন আমার সাথে? ওখানে হসপিটালে আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার ওই ফালতু পারমিশনের জন্য ওয়েট করব। আমি এক্ষুনি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে যেতে চাইল, উজান তার পথ আটকে জমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই এই রুমের চৌকাট পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললেই আমি শুনব নাকি? মৌ এবার উজানের বুকে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। বারবার বউ বউ বলে কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? আপনি কি আমায় নিজের বউ বলে মানেন? মানেন না তো তাহলে আমার ওপর আপনার কোনো জোর বা অধিকার নেই। আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি যাব, যার সাথে খুশি দেখা করব। তোকে আমি বউ মানি আর না মানি দুনিয়ার খাতায় তুই শুধু আমারই বউ, আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না।
আমি যা বলবো তোকে মুখ বুজে ঠিক তাই তাই করতে হবে। ঐকু তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জন্মেও যেতে দেব না। বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব। মৌ তড়িঘড়ি করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম অবাধ্যতা দেখে উজান নিজের অজান্তেই তার বাম হাতটা তুলে মৌয়ের ফর্সা গাল বরাবর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের উপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের উপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল। জানোয়ারের বাচ্চা, তোকে এতবার বারণ করলাম যে তোকে আমি ওই কুতার বাচ্চার সাথে দেখা করতে দেব না, তবুও তুই আমার অবাধ্য হোস, আমার কথার উপর কথা বলিস। তোর উপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। এই বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগল। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সেই শার্টটা গা থেকে খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। তারই উন্মত্ত ও বিবস্ত্র রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুঁকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনো দিন দেখেনি। উজান এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতেই এতক্ষণ ছটফট করতে থাকা মৌয়ের হাত পায়ের নড়াচড়া হুট করেই একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনার ও রাগের ঘুরেও মৌয়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথার সমস্ত মদের নেশা এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোজা, ফর্সা গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণেই উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারল রাগের মাথায় পজিটিভনেসের ঘুরে সে মেয়েটার সাথে আজকে জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে নিজের উপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভিতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল। শাট আপ উজান, শিট ড্যাম ইট। উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্চি বউটার উপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরের সমস্ত হিংস্রতা ঝেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মৌয়ের দিকে। কিন্তু মেয়েটা তখনও একেবারে নিষ্পন্দ, অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে 1000 মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করেই তার বুকের বাম পাশটায় এক তীব্র সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো মৌয়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি। তবে কেন, কোন আদিম হিংস্রতার বশে সে আজ অমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসল? উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় মৌয়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়ার নরম হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন সরে ভাঙা গলায় আওড়াতে লাগলো, পিচ্চি, এই পিচ্চি, প্লিজ ওপেন ইউর আইজ, প্লিজ টক টু মি। একটা বার অন্তত কথা বলো না আমার সাথে সরি। আই অ্যাম রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছু ইচ্ছে করে করতে চাইনি। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার এই পুঁচকে পিচ্চিটাকে নিজের হাতে এভাবে আঘাত করে বসো। প্লিজ একটা বার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবুও এভাবে চুপ করে থেকে ভয় দেখিও না। কিন্তু মৌয়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতোই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করেই বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মরণাত্মক ভয় পেয়েছে। কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্ছি বউটা জ্ঞান ফেরার পর আদেও কি কোনোদিন তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্ছি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনোদিন তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে, কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজান আর নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বুদ্বুদ্ধি এক নিমেষে লোপ পেয়েছে।
নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এইটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে ওভাবে হাত তোলে। অবশ্য এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য মনে হলেও উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটাকে সে মুখে স্বীকার করে না হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনের বিনিময়েও সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝি এক পলকে ওলট পালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এসব এলোমেলো আর আবুল তাবুল চিন্তার ঘোর কাটল উজানের।